রয়েছে। আপনাকে ভয় পাচ্ছেন নাকি আপনারা? আরেকটা সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করুন আপনারা। অসমাপ্ত লড়াই আমরা রয়েছি, এই লড়াইকে সমাপ্তি দিতে হবে আমাদেরকে। হাসিনার নাগাবাস ছিন্ন করেছি দিল্লির দাসত্ব মানি নেওয়ার জন্য নয়। দিল্লি হাসিনার চেয়ে বড় তাগুত। হাসিনা মুনাফিক ছিল, দিল্লি মুশরিক। মুনাফিকদের সাথে লড়াই করেছি, এবার সামনে মুশরিকদের সাথে আমাদের বোঝাপড়ার সময় এসেছে আমাদের। আমি যখন ঢাকায় গেলাম তখন সিডিডিসির এডিসি ফরাদের সাথে আমি কথা বললাম। নতুন একটা বাংলাদেশ, অসংখ্য পুলিশ কর্মকর্তাদের সাথে আমাদের কথা হচ্ছে, সেনাবাহিনীর লোকদের সাথে কথা হচ্ছে, গোয়েন্দা বাহিনীর লোকদের সাথে কথা হচ্ছে। এদের মধ্যে অনেককে আমরা পেয়েছি যারা বর্তমানে ভালো কিছু করতে চায়। তোমরা বাংলাদেশের জঙ্গিবাদ দমন করতে যাচ্ছ, তোমরা মনে করতেছো এটা উগ্রবাদ জঙ্গিবাদ বাংলাদেশটা কোনো সমস্যা নেই, একটাই সমস্যা। ঠিক আছে, তোমরা আলাপ করো, সমস্যা নেই, বোঝাপড়া করো। কারাগার থেকে খুনি বের হচ্ছে, সমস্যা নাই। ডাকাত বের হচ্ছে, সমস্যা নাই। কারাগার থেকে গুন্ডা ফন্ডা বাইর হচ্ছে, সমস্যা নাই। কারাগার থেকে টপ প্লেয়ার বের হচ্ছে, সমস্যা নাই। কারাগার থেকে তৌহিদের মুয়াজ্জিন জসিমুদ্দিন রহমান বের হচ্ছে, আর বাংলাদেশটা নাকি বিরাট সমস্যা হয়ে গেছে বাংলাদেশ। রমজান আমি গেলাম বিভিন্ন বিষয়ে আলাপ করার জন্য। তো এডিসি সে তার আবেগ থেকে আমার ছবি নিয়ে দুজনের ছবি নিয়ে সে পোস্ট করেছে। আমি ওই সিটিডিসির ওখানে গিয়ে উপর তালায় উঠে এদের দুম খুনে সেলগুলো দেখে আসছি। অবাক হয়ে যাবে, ভয়ঙ্কর সেল সেখানে, দিনের বেলা পর্যন্ত অন্ধকার। এই রমজানে আমি দেখে আসছি, আমাকে এই পুলিশ কর্মকর্তা দেখিয়েছে। এখন তারা যখন পোস্ট করলো, আমি কিন্তু করি না পোস্ট, পুলিশ নিজে পোস্ট করছে এবং প্রোডাক্টিভ আলোচনা হয়েছে আমাদের সাথে। পুলিশের সাথে আমাদের একটা সম্পর্ক করার জন্য এডিসি বরহাত তার বক্তব্য লিখলো এবং সে আমেরিকাতে পড়ালেখা করেছে, বাংলাদেশের বিসিএস 33 কত বিসিএস দেন উনি। অত্যন্ত শিক্ষিত, স্মার্ট, ভদ্র, আলেম বান্ধব, ওলামা বান্ধব, চৌকস, অত্যন্ত মেধাবী, অত্যন্ত মেধাবী। তার মধ্যে যে মেধা আমি দেখেছি, আগামীতে পুলিশের আইজিপি হওয়া তার পরিপূর্ণ যোগ্যতা স্কিল সে রাখে। আগের ওই যে মনিরুল ফুল কতগুলো ছিল গুন্ডা পান্ডা আওয়ামী লীগের, তাদের চেয়ে সে অনেক বেশি যোগ্য। এবং তার কথা হলো যে আমরা চাই, সে ফেসবুকে লিখেছেন, আওয়ামী লীগের আমলে থানায় গোয়েন্দা সংস্থার কার্যালয়ে আলেম ওলামা আসতে পারত না আওয়ামী লীগের আমলে। তিনি লিখেছেন যে আমি চাই বর্তমানে পুলিশের সমস্ত স্থানগুলোতে, গোয়েন্দা জায়গাগুলোতে আলেম ওলামারা দেদার্স আসা যাওয়া করুক এবং আলেম ওলামা পুলিশ বাহিনী মিলে নতুন একটা বাংলাদেশ গড়ে উঠুক। এটা কি আপত্তি আছে আপনাদের? এটা সুন্দর প্রস্তাব কিনা? আর আপনারা চাচ্ছেন বিচ্ছিন্নতা দমনের জন্য। এইভাবে যদি পরস্পর সমন্বয় থাকলে তো বিচ্ছিন্নতা তৈরি হবে না। এখন সে রাস্তা দিল এবং আমি আগে তাকে মনে করতাম সে শুধু ইংরেজি পারে, খুব ভালো, শুধু রাষ্ট্রবিজ্ঞান পারে, শুধু সে পলিটিক্যাল সায়েন্স বুঝে। কিন্তু তার লেখার মধ্যে সে একটা আয়াত নিয়ে আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতটা নিয়ে সে একটা বিশ্লেষণ দিল। আপনার কিছু মনে করবেন ওলামায়ে কেরাম, অনেক সাধারণ যারা আমাদের তরুণ আলেমরাও জানি না পারবেন কিনা এই বিশ্লেষণটা। সে এত চমৎকার একটা এটার বিশ্লেষণ দিল, উলিল আমরের ব্যাখ্যা দিল। এখন সেটা তার বস শেখ হাসিনার রেখে দেওয়া কতগুলো পেতাত্তা রয়ে গেছে বাংলাদেশে এখনো, কিন্তু প্রশাসনের রং দিয়ে বদমাশ করে কিন্তু এখন আছে। কিন্তু আমরা তো সবার নাম জানি, বলতেছি না এগুলো। তার মধ্যে হচ্ছে সিটিডিসির প্রধান যিনি। আজকের এই সমাবেশ থেকে আমরা সিটিডিসি প্রধান মাসুদ করিমকে তারপর থেকে সরানোর জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা না সরালে আমরা সমগ্র বাংলাদেশে আমরা তার বিরুদ্ধে এই দাবিতে আমরা কিন্তু সোচ্চার হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে এই মুহূর্তে ঠিক করতে হবে। বাংলাদেশকে হাসিনা যাওয়ার পরে কোন একটা জায়গায় ইসলামের মতো কোনো বোমা ফুটছে নাকি? বলেন না। কোন জায়গায় কোন একটা বোমা ফুটেছে? একজন মানুষ হত্যা হয়েছে ইসলামপন্থীদের হাতে, কওমি মাদ্রাসার ছাত্রদের হাতে, ইসলামপন্থীদের হাতে কোন জায়গায় নজির আছে সেরকম? বলেন না। কোন একজন হিন্দু মারা গিয়েছে আপনাদের এই এলাকাতে? পুরো বাংলাদেশে কোথাও একজন হিন্দু ইসলামপন্থীদের হাতে মারা গিয়েছে বাংলাদেশে? অথচ হাসিনা যাওয়ার পরে এই দেশে পুলিশের গুলিতে শ্রমিক নিহত হয়েছে, ছাত্র নিহত হয়েছে, ছাত্রদের আক্রমণে ছাত্র নিহত হয়েছে। গত কয়েকদিন আগে একজন দুইজন সমন্বয়কের ব্যাপারে অভিযোগ এসেছে, তারা গ্রেফতার হয়েছে, তাদের হাতে আরেকজন ছাত্র খুন হয়েছে, কথা ঠিক কিনা? কিন্তু মাদ্রাসা ছাত্রদের হাতে কোন একজনও কি আহত হয়েছে? সামান্য না। মাঝারে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা করছে, এটা নিয়ে বাপরে বাপ শুরু হয়ে গেল মব, তৌহিদবাদী মব। তৌহিদবাদী মব যে বলবে সে মুরতাদ হয়ে যাবে। সে তৌহিদবাদী মব হতে পারে না, তৌহিদবাদী জাগরণ হতে পারে যদি
কেউ অন্যায় করে থাকে, আপনারা আমরা তৌহিদবাদী, আমি অন্যায় করে যদি আমি ওই ঘরে যদি আক্রমণ করি, এটাকে তৌহিদবাদী মব, এটা হারুনের মব হবে, এটা আমার ইন্ডিভিজুয়াল ব্যাপার। এটা অথবা আমাদের দলীয় বিষয়, ব্যক্তিগত বিষয়, নাম দিচ্ছে নাউজুবিল্লাহ, তৌহিদবাদী মব দিচ্ছে, সে মুরতাদ, ঈমান নাই তার, ইসলামকে সন্ত্রাসবাদ করা হচ্ছে এখানে। কথা বুঝে আসতেছে আপনাদের নাকি বুঝে আসতেছে না? হাসিনার আমল পর্যন্ত আমরা এই শব্দ শুনি নেই, হাসিনা আমল শুনি নেই, এখন তারা এই সমস্ত শব্দ আবিষ্কার করেছে। আমরা মনে করেছিলাম এই দেশ থেকে মুনাফিক চলে গিয়েছে, পুরাতন মুনাফিক চলে গিয়েছে, নতুন মুনাফিক দেখতে পাচ্ছি আমরা। এখন তো হাসিনা নাই। নারী কমিশনকে কারা প্রস্তাব, নারী কমিশনের কারা ইসলাম বিদ্বেষী প্রস্তাবগুলো নিয়ে আসলো? আমি প্রত্যেকটা ফালতু নিয়ে এগুলোকে আমি চিনি ভালো করে, বুড়ি বুড়ি দুষ্ট কথাগুলো। এদের সাথে বাংলাদেশের আহ্বাদ তৌহিদের নারীদের কোনো সম্পর্ক নাই। তোমাদের সাথে, তোমাদের চেয়ে বেশি নারী আমাদের সঙ্গে রয়েছে, কথা ঠিক কিনা? আমরা ডাক দিলে 5 কোটি নারী বের হবে আমাদের পক্ষে, তৌহিদের পক্ষে। এদেশের নারী ইসলাম, এদেশের নারী ইসলামকে চায়, এদেশের মহিলা ইসলামকে চায়, এদেশের মা বোন ইসলামকে চায়, এদেশের মা বোনেরা আমেরিকার এজেন্ডা তারা বাস্তব করতে চায় না। তারা আমাদের প্রোগ্রাম বিনা আছে বিদায় আমরা মেয়েদেরকে রাস্তায় নামাচ্ছি না, আর না হলে এই সমস্ত এনজিওদেরকে ডলা দেওয়া কোনো ব্যাপার না তাদেরকে। আমাদের মহিলারা অনেক বেশি, মাদ্রাসার লাখ লাখ মহিলা ছাত্রী রয়েছে, এবং বর্তমানে যে জাগরণ শুরু হয়েছে, আপনাদের কি কোনো খবর আছে? গোয়েন্দা সংস্থাগুলো, প্রশাসনের, এমনকি আমরা যারা আলমুলাম আছে, আমরা কি জানি এই আধুনিক প্রজন্মের নারী যারা স্কুলে গিয়েছে পথভ্রষ্ট হওয়ার জন্য, আধুনিক প্রজন্মের মেয়েরা যারা স্কুল কলেজে গিয়েছে বস্তুবাদী শিক্ষা গ্রহণ করে ইসলাম বিরোধী সবার জন্য, আমি তো আজকে কমপক্ষে না হলো 15-20 বছর আমি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে আমি কাজ করি, আমি জানি কওমি মাদ্রাসার মেয়েদের চেয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের কলেজের মেয়েদের ইমানের চেতনা আর অনেক বেশি শাড়ি পাওয়ার বিষয়। এবং এই বিগত রমজান মাসে আমাদের কারাবন্দী ওলামায়ে কেরামের জন্য আমাদের শুধু মেয়েরা আমাদেরকে প্রায় 10-12 লক্ষ টাকা তারাই শুধু চাঁদা দিয়েছে আমাকে, এবং সেখানে আমি যাদেরকে জানি আমার স্ত্রীর মাধ্যমে একজনও কওমি মাদ্রাসা ছাত্রী না, একজনও কওমি মাদ্রাসা আলেম না, সবাই ইংরেজি শিক্ষিত, সবাই আধুনিক শিক্ষিত মহিলারা। সুতরাং আগামী দিনে আপনারা নতুন এক বাংলাদেশ দেখতে পাবেন ইনশাআল্লাহ। সেই নতুন বাংলাদেশ যারা মনে করে আল ওলামা নিরহ, ওলামায়ে কেরাম ইতিহাসের বাস্তবতায় বিগত 150-200 বছর পর্যন্ত, বিশেষ করে ব্রিটিশ চলে যাওয়ার পর্যন্ত প্রায় 70-80 বছর পর্যন্ত ইসলামকে তারা ধারণ করে ছিল নিরীহভাবে। এই অবদান ওলামায়ে কেরামের। ভারতবর্ষে ইসলামকে টিকিয়ে রাখা, হয়তো ওলামায়ে কেরাম ইসলামকে বিজয়ী করতে পারে নাই, হয়তো ওলামায়ে কেরাম ব্রিটিশ চলে যাওয়ার পরে ইসলামী পাকিস্তান, ইসলামী বাংলাদেশ, ইসলামী হিন্দুস্তান প্রতিষ্ঠা করতে পারে নাই, কিন্তু ওলামায়ে কেরাম খানকার মাধ্যমে, তবলিগের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, ইসলামী রাজনীতি, ইসলামী আন্দোলন, ইসলামী প্রতিরোধের মাধ্যমে আর অবশ্যই ইসলামের চর্চাকে তারা অব্যাহত রেখেছে এবং ইসলামকে তারা সুরক্ষা দিয়ে আসছে। এখন নতুন পর্ব শুরু হয়েছে ওলামায়ে কেরামদের সাথে। এখন আধুনিক প্রজন্মের, এই সমস্ত আধুনিক প্রজন্মের শিক্ষিত জেনারেল প্র্যাকটিসিং সমাজ কিন্তু এখন আমাদের সাথে যুক্ত হয়েছে। এটা আগে ছিল না, আগে ছিল না। কওমি মাদ্রাসাগুলোর প্রতি যে জাগরণ দেখবেন আপনি, বরং তার চেয়ে আরো বেশি জাগরণ দেখবেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহীতে, চুয়েটে, কুয়েটে, বুয়েটে, রুয়েটে, আপনি তার চেয়ে আরো বেশি জাগরণ দেখবেন আপনি। আমরা তো সফর করি সব জায়গায়, কওমি মাদ্রাসায় গেলে সবাই দেখা করতে আসে, সালাম করতে আসে, ঠিক যে কোনো কলেজ ইউনিভার্সিটি গেলে, যে কোনো জায়গায় গেলে সমানভাবে আমাদের সাথে ছাত্র সমাজ, তরুণ সমাজ, আলহামদুলিল্লাহ তারা আমাদের সাথে কথা বলতে চায় আমাদের সাথে। যাই হোক, যারা মনে করতেছে বাংলাদেশকে আপনারা দমাতে পারবেন, ইসলামকে দমাতে পারবেন না, কারণ এদেশে আল ওলামারা 100 বছর ধরে পুরো ভারতবর্ষ জুড়ে বাংলাদেশ, পাকিস্তান সহ ইসলামকে তারা সুরক্ষা দিয়ে আসছে। এবার এই আলেমদের কাফেলার সাথে আধুনিক প্রজন্মের কাফেলাও যুক্ত হয়েছে। এবার এই কাফেলাকে আর পরাজিত করা যাবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আহ্বান করব, মাওলানা ইলিয়াস জাহানাবাদী, উনি আমাদের ভাই মহতারম, তিনি চট্টগ্রামে গিয়েছিলেন একাধিকবার, তার সাথে আমার খুব বেশি আগে পরিচয় তেমন ছিল না। উনি অনেক বড় একজন আলেম। আমি খুলনাতে এর আগে এসেছিলাম। আমি বারবার তরুণ প্রজন্মের, আধুনিক প্রজন্মের যারা তৌহিদবাদী ভাই তাদেরকে বলি, আপনার আলেমদের সুবিধা থাকার চেষ্টা করবেন।
আলেমদের সাথে মিলার চেষ্টা করবেন। সব আলেম যে শুক্রানা মাহফিল করছে তা না, সব আলেম হাসিনাকে যে মা জননী রাখছে সেটা না। এমন একটা হবাদ আমাদের মাঝে চাপছে, কমি মাদ্রাসা মানে মা জননী, নাউজুবিল্লাহ। এটা আমরা বলছিলাম মা জননী, এটা গোপালগঞ্জের একজন হুজুরে বলছিল। এখন দুষ্পর্শ পুরা কমিদের। আপনারা বিশুদ্ধবাদী ওলামায়ে কেরাম আছে, যারা আমরা সেলিব্রিটি হয়ে গেছি, আমরা কিন্তু মুখলেস না। যারা দীর্ঘভাবে মাদ্রাসায় বসে কোরআন সুন্নাত আমল করতেছে, ওনারা ফেসবুকে আসে না, অনলাইনে আসে না, ওনারা কিন্তু মুখলেস মুত্তাকি। আমি নিজেও তাদের সুবত পেয়েছি। হযরত মুফতি আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাটাজারি মুফতি আজম, সরাসরি আমাদের মুসলিমের উস্তাদ ছিলেন। সরাসরি বাংলাদেশে এই আরাকানে জিহাদের জন্য আমার এখনো পরিষ্কার মনে আছে, এইভাবে পকেটে হাত ঢুকিয়ে ঢুকিয়ে তিনি মুজাহিদদেরকে টাকা দিতেন। মুফতি আজম আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাটাজারি আহমদ শরীফ সাহেবের উস্তাদ ছিলেন তিনি। হযরত শেখ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি আমার বুখারী উস্তাদ ছিলেন। আমি 93-94 সালে আমি দাওরা পাস করেছি হাটাজারি থেকে। আল্লামা শেখুল ইসলাম আহমদ শরীফ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে নসাই শরীফ পড়িয়েছিলেন। এই আহমদ শরীফ রহমতুল্লাহ আলাইহি, আমি গজওয়াতুল হিন্দের শব্দের নামও শুনি নাই। আহমদ শরীফ রহমতুল্লাহ তিনিই প্রথম আমাদেরকে ক্লাসের মধ্যে গজওয়াতুল হিন্দের শপথ নিয়েছেন। আহমদ শরীফ রহমতুল্লাহ আলাইহি, ওনাকে জঙ্গি বলো না তোমরা, যেহেতু নসাই শরীফের হাদিস আছে গজওয়াতুল হিন্দ সম্পর্কে। তিনি শুধু হাদিসে পড়াতেন তা না, তিনি এত বেশি, তিনি বহু বছর নসাই শরীফ পড়িয়েছেন। যেহেতু গজওয়াতুল হিন্দের হাদিস নসাই শরীফে আছে, হুজুর ওই চেতনা লালন করতেন। দারাসের বাইরে তিনি সবসময় তিনি গজওয়াতুল হিন্দের আলোচনা করতেন। একদিন তিনি আমাদেরকে জোহরের পরে নসাই শরীফের ক্লাস ছিল, সেই চোরাব পেশার গল্প করতেছি আমি। তারপরে আজকে থেকে বরাবর 31 বছর আগের কথা, 31 বছর আগের কথা, 30-31 বছর আগের কথা। হঠাৎ করে আমাদেরকে বললেন যে বিল্ডিং এর পিছনে যে মাঠ আছে, সেটা তো তরবিয়ত করার কথা ছিল তোমাদের প্রশিক্ষণের জন্য, তোমরা কি মাঠটা পরিষ্কার করেছো? এখন সেখানে হাজার হাজার ইটের ইয়ে ছিল, এগুলো তো আমাদের পক্ষে সম্ভব না এত পুরো মাঠটা পরিষ্কার করা। তো আমরা সবাই ক্লাসে চুপচাপ রইলাম। বলে তোদেরকে বলেছিলাম গজওয়াতুল হিন্দের প্রশিক্ষণ নিতে হবে এখানে হাটাজারিতে, এখানে শারীরিক কসরত করতে হবে। কথাগুলো কার? আমির হেফাজত আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। উনি আমাদেরকে ক্লাসের মধ্যে গালাগালি করে বকা দিয়ে সবাইকে বের করবেন। নসাই শরীফের ক্লাস বন্ধ করে আজকে অনেকে আমাদেরকে মানহাজি ট্যাগ লাগাতে চান। আপনারা অনেকেই, আমরা বুঝিয়ে দেব, যারা আমাদেরকে মানহাজি ট্যাগ লাগাতে চান ভালো করে শুনে নিন। নসাই শরীফের ক্লাস হাটাজারি মাদ্রাসায় বন্ধ করে জোহরের পরে দিয়ে আমাদের সবাইকে পাঠিয়ে দিলেন যে দ্বার যদি তখন ছিল তার পিছনে ময়দানটাকে সাফ করার জন্য, ওখানে তরবিয়ত গ্রহণ করার জন্য। আমার ভাইরা, এরকম অসংখ্য স্মৃতি রয়েছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, নতুন এক বাংলাদেশ এসেছে। একসময় আমাদের আকাবেররা আমাদেরকে এইভাবে গড়ে তুলেছেন। আমরা আকাবেরদের তার সোবত প্রাপ্ত। আমি আকাবেরদের কথা বলতে গিয়ে এসেছি। এরকম অসংখ্য আকাবের পাকিস্তানের তফিজ মাই সাহেবের কাছে যদি ক্লাস করি নাই, বরং তার সোবত নেওয়ার চেষ্টা করেছি। মুসলিম বিশ্বের আরো অনেক আকাবের, আব্দুল ফত্তাহ আবু বুদ্দা রহমতুল্লাহ তাআলা অবশ্যই নাম শুনেছেন। তিনি সিরিয়ার একজন বড় আলেম ছিলেন, হানিফি মাযহাবের অনেক বিখ্যাত আলেম ছিলেন। এবং এই জমানায় হাদিসের অত্যন্ত শাস্ত্রগত শাস্ত্রীয় যে বিশাল যে গবেষণা শেখ আব্দুল ফত্তাহ আবু বুদ্দার রয়েছে। কারণ আহলে হাদিসের ভাইরা মনে করতো যে হানিফি মাযহাবে হাদিসের চর্চা নাই। শেখ আব্দুল ফত্তাহ আবু বুদ্দা তিনি দেখিয়ে দিয়েছেন হানিফি মাযহাব এটা কিভাবে একটা হাদিসের মাযহাব। হানিফি মাযহাবের ভিত্তি হচ্ছে হাদিসের উপরে। তার শিষ্য হলেন শেখ ডক্টর খালেদ হাসান হামদাওয়ি। উনি আমার সরাসরি কয়েক বছর তিনি আমাকে পড়িয়েছেন। এখন অনেক অসুস্থ এবং বিরুদ্ধ হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি আমার ভাইয়েরা, সেটা হলো এই একটা ইসলামের জন্য নতুন জাগরণ শুরু হয়েছে। এই জাগরণে ওলামায়ে কেরামদের সাথে আধুনিক প্রজন্মের সংস্পর্শ লাগবে। আমরা নিজেরও আকাবেরদের সোহবত দ্বারা আমরা ধন্য হয়েছি। তো খুলনাতে আমি এর আগে এসেছিলাম এবং বাগেরহাট আমি এসেছিলাম। অনেক তরুণদের সাথে আমার কথা হয়েছে। আমার খুলনা বিশ্ববিদ্যালয়ের এবং কুয়েটের ছাত্রদের সাথে বিশাল এক আধুনিক প্রজন্মের সাথে আমার বারবার কথা হয়েছে এবং এই আলোচনাগুলো সফল হয়েছে আলহামদুলিল্লাহ। আমার খুলনায় দেওয়া আলোচনাগুলো পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমি তখন আধুনিক প্রজন্মের ভাইদেরকে বলেছি যে আলেমদের সাথে সমন্বয় করেন, কিন্তু এই সমন্বয় এইভাবে হয়ে ওঠেনি। আমি বহুদিন পরে ইলিয়াস জাহানাবাদী সাহেবকে দেখলাম, উনি আমাদের গেলেন এবং মাশাআল্লাহ দেখলাম এক বিরাট এক আবেগ এবং চেতনা তিনি অন্তরে লালন করেন। সুবহানাল্লাহ। আমি বললাম আমি তো আপনাকে বুঝতেছি,
আমাদের খুলনাতে এমন আনন্দকে আমরা খুঁজতে চাই, আবার অনেকের সাথে আমাদের পরিচয় নাই, আমরা চট্টগ্রামে থাকি বা ঢাকা আসা যাওয়া করি। খুলনাতে আপনার মাধ্যমে আমরা বৃহত্তর মূলধারার ওলামায়ে কেরাম যারা, তাদের সাথে আমরা বসতে চাই এবং আমাদের যে আধুনিক শিক্ষিত প্রজন্ম রয়েছে তাদের সাথে আনন্দের সমন্বয় করিয়ে দিতে চাই। উনি আবার বাইতুল মোকাররমে খতিব হওয়ার পেশ ইমামের জন্য ওনার আবেদন